নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। ফেনী, রংপুর, সিলেট, পাবনা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে নিহত 26, আহত অনেকে। সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে সরকারের প্রেস বিজ্ঞপ্তি। এবার বিস্তারিত। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ সহ সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের জেরে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত 26 জন, আহত অর্ধশতাধিক। ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে আন্দোলনকারীদের অবস্থানের কয়েক ঘন্টার মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহত হয় 5 জন। এছাড়া বাংলা ভিশনের প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরা পার্সন ও ছাত্রলীগ কর্মী সহ অন্তত 7 জন আহত হয়। রংপুরেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে আন্দোলনরত ছাত্র জনতার সংঘর্ষে নিহত হয় 4 জন। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মিছিল নিয়ে মধ্য শহরের ট্রাফিক মোড়ে সমবেত হলে আওয়ামী লীগ কর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। এতে নিহত হয় 3 জন, গুলিবিদ্ধ হয় অন্তত 20 জন। সকালে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বর এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন 2 জন, আহত হন সাংবাদিক সহ অন্তত 40 জন। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভকারীদের একটি মিছিল আওয়ামী লীগ অফিসের সামনে গেলে সেখানে দলটির সমর্থক ও পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল ও ক্যামেরা পার্সন SM মিলন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা ও মোটরসাইকেল। এদিকে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন গুরুতর আহত হন। চাঁদপুর শহরের তালতলা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আহত হন অন্তত 20 জন। নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে কুষ্টিয়ার কুমারখালীতে। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েও আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সড়কের একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে জমায়েত ও অবস্থানের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াতের হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এদিকে দুপুর 12:30টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চলমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বরগুনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনাজপুরের হিলি, মানিকগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী ও সাভারে আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে টানা কারফিউ জারি করেছে সরকার। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকা সহ 12টি সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও বিভাগীয় শহর, পৌরসভা, জেলা, উপজেলা সদর ও শিল্পাঞ্চলগুলো কারফিউর আওতায় থাকবে। এর আগে গেল 19 জুলাই কারফিউর ঘোষণা দেওয়া হয়েছিল, যা কার্যকর হয় 20 জুলাই মধ্যরাত থেকে। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে এলে কারফিউ ক্রমান্বয়ে শিথিল করেছিল সরকার। এদিকে সরকারের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের মদদে সহিংসতা, হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে
পাবনায় জেলা পরিষদ ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকুন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কোটা আন্দোলনের সাংবাদিক ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়নের একাংশ। সকালে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে তারা। এ সময় তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা সাংবাদিক সহ নিহত ও আহতের ঘটনায় বিচার দাবি করেন। একই সাথে ছাত্রদের অসহযোগ আন্দোলনের একাত্মতা প্রকাশ করে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রামে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন করে ভাগ্য ফিরেছে উদ্যোক্তা কাজী আবুল কালাম আজাদের। এই জৈব সার জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকদের মাঝেও। ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের ফল ও সবজি উৎপাদন বেড়েছে বলছেন কৃষকরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। থরে থরে সাজানো 220টি রিংয়ে ভার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন করছেন উদ্যোক্তা কাজী আবুল কালাম আজাদ। এই ভার্মি কম্পোস্ট কেঁচোর মাধ্যমে উৎপাদিত একটি জৈব সার, যা কেঁচো সার নামেও পরিচিত। কনস্ট্রাকশন কাজে জড়িত উদ্যোক্তা আবুল কালাম যখন জীবনযুদ্ধে পরাজিত, তখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে পেয়েছেন সফলতা। অপকা থেকে ওনাদের প্রশিক্ষণ নিয়ে আমি এটা শুরু করছি। এটার মেন উপাদান হলো গোবর। গোবরের সাথে আমরা কলা গাছ কুচি কুচি করে কাটি দিয়ে এটার পচাইয়া, এরপর এটা একটু গ্যাসটা কমে গেলে তখন আমরা এটা রিঙে সারার পরে আমরা কেঁচো সারে দিই। এরপর এটা বলতে আমরা তো এটা উলট পালট করে নিতে আমরা উপর থেকে নিই না একসাথে, তাহলে আমাদের সময় লাগে ধরেন 3 মাসে প্রায় আমার 10 টন 40 টন আমার উৎপাদন হয়। তো মোটামুটি তো ইনশাল্লাহ ভালো আছে। 2022 সালের দিকে রামগড়ের কালাডেবা এলাকায় মাত্র 3 লাখ টাকা পুঁজিতে শুরু তার ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। এই কবছরে পুঁজিতে উঠেছেই জৈব সার বিক্রি করে লাভ হওয়ায় মুখে ফিরেছে হাসিও। প্রায় গটর সহ প্রায় 3 লাখ টাকার উপরে পুঁজি লাগছে। তো এখন বাৎসরিক ধরেন 1.5 লক্ষ টাকার মতো প্রফিট। নিজেদের ফলের বাগানে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করছেন কৃষকরা। এছাড়া বাড়ির কাছে কম মূল্যে নিরাপদ এই জৈব সার পাওয়ায় বিভিন্ন সবজি খেতে ব্যবহার করেও মিলেছে ভালো ফলন। জৈব সার কেঁচো সার এগুলা জমিনের ভিতরে ব্যবহার করলে জমিনের উপকার ভালো পাওয়া যায়, ফলন বেশি ভালো পাওয়া যায়, অন্য কোনো ক্ষতি হয় না। সবগুলোতে ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি। জৈব সারের কারণে ভালো হয় ফলনগুলো একটু। কেঁচো সার এগুলো আমরা ব্যবহার করি, বাজার সারটা আমরা এখন কম ব্যবহার করি। জৈব সার পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ব্যয় কমায় ও ফলন বাড়ায় বলছেন কৃষি কর্মকর্তা। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বাজারজাত করতেও তারা সহায়তা করছেন। এখন খুব ভালোভাবে বাণিজ্যিক আকারে গিয়েছে এটা রামগড় এবং রামগড়ের আশেপাশে ফটিকছড়ি, নাটিরাঙ্গা, গুলমারা, খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা উনি বিক্রি করতে পারতেছে। পাশাপাশি আমরা ওনাদেরকে বিভিন্ন মার্কেট লিঙ্কেজ করে দিচ্ছি। রাসায়নিক সার ব্যবহার করার পরে যে ফসলের উৎপাদন বৃদ্ধি আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে, কারণ এটাতে ফলন বেশি হয় এবং খুব দ্রুত বর্ধনশীল, রোগ পোকামাকড়ও কম হয়। কৃষিকাজে এই জৈব সার ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির জন্য উদ্যোক্তা তৈরিতে সমন্বিতভাবে কাজ করছে সরকারি সংস্থা PKSF এবং দেশি বিদেশি বেশ কটি উন্নয়ন সংস্থা। ভার্মি কম্পোস্ট BST অনুমোদন নেব এবং তাদেরকে একটা ওই যে সেলার জন্য যে মেশিনটার নাম কি না আমি জানি, সেপারেটর মেশিনটা আমরা ব্যবস্থা করে দেবো আমাদের প্রকল্প থেকে, ডেফিনেটলি আমরা করব। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটির পানি ধারণ করার ক্ষমতা এবং বায়ু চলাচল বৃদ্ধি করে, এতে মাটির উর্বরতা বাড়ে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। জলাবদ্ধতা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী কুমিল্লা। এসব সমস্যার কারণে বিসিকে অবস্থিত কারখানাগুলোর মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
শিল্পের প্রসার ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে কুমিল্লা নগরীর আশোকতলা এলাকায় 54.35 একর জমিতে 1961 সালে বানানো হয় বিসিক শিল্পনগরী। 142টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে চালু আছে 135টি। প্রায় 10,000 শ্রমিকের কর্মসংস্থান হওয়া এই শিল্পনগরী থেকে গেল অর্থবছরে সরকারের আয় হয়েছে 55 কোটি টাকা। গত অর্থ বছরে আমরা প্রায় 55 কোটি টাকা সরকারকে ট্যাক্স ভ্যাট বাবদ দিয়েছি এবং এই শিল্পনগরী থেকে প্রায় গত অর্থ বছরে 600 কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে। বছর জুড়ে নানা সমস্যায় ভুগছে এই শিল্প এলাকাটি। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে উৎপাদন। কুমিল্লা সিটি কর্পোরেশন বিসিকের কিছু সড়কের উন্নয়ন কাজ হয়েছে, তবে এখনও অধিকাংশ সড়কের সংস্কার বাকি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়কগুলো। এছাড়াও পরিচ্ছন্নতার অভাবে মশার উপদ্রবে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। একটু বৃষ্টি হলে একবারে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। নোংরা পানি না, অ্যালার্জি হয়, পায়ে সমস্যা হয়। নিয়মিত পরিষ্কার করা হয়, পানি যদি বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো এই একটা সমাধান হইতে পারে। আমি মনে করি যদি কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেন, নিয়মিত যদি পরিষ্কার ব্যবস্থা রাখেন, এটার সমস্যা অনেকটা সমাধানের দিকে যেতে পারবে। কারখানার মালিকরা উৎপাদিত মালামাল আনা নেয়া করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। তো এখানে যে পানি রাস্তাঘাটের অবস্থাতে আমাদের ট্রাকগুলো এখানে এসে মাল পণ্য পরিবহন মানে আনলোড লোড করার জন্য উপযুক্ত না। যে রুটটা দিয়ে আসে গাড়িগুলা হয় এক্সেল ভাঙে, স্প্রিং ভাঙে, এই ক্ষতি সেই। এছাড়াও চারপাশে সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি, ছিনতাই সহ নারী শ্রমিকরা শিকার হচ্ছেন ইপ্রিজিং এর। বেতন দিলে বেতন নিয়ে যাওয়া যায় না আর কি, ফুলাফাইনে আটকায়, আবার মোবাইল টোবাইল রেখে। আসা যাওয়ার সময় ছেলেরা দেখে বেশিরভাগ শীষ দেয় বা পুষে দেওয়া ডাকি। এই অর্থবছরের মধ্যে রাস্তাঘাট সংস্কারের কাজ শেষ হবে এবং এরই মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, আমরা আশা করছি অতি শীঘ্রই রাস্তাগুলোর কাজ করতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের কুমিল্লায় ইতোমধ্যেই শিল্প পুলিশের একটি ইউনিট স্থাপিত হয়েছে। শিল্প পুলিশের পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সহযোগিতা করছেন। কারফিউ শিথিলের পর থেকে কুমিল্লায় বিসিকের সব শিল্প কারখানা ও প্রতিষ্ঠান যথারীতি চালু হয়েছে। তবে সমস্যাগুলো সমাধান করা না হলে শিল্পনগরীর অস্তিত্ব নিয়ে সংকট তৈরির আশঙ্কা আছে জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা, নিউজ ডেস্ক। বান্দরবান পৌরসভা এলাকার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী ইমতিয়াজুল ইসলাম শারীরিক অসুস্থতায় হারিয়েছেন দুটি চোখই। দরিদ্র পিতা মাতার সংসারের নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে ইমতিয়াজুল নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ভবিষ্যতে কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মা বাবা আর দুই ভাইয়ের সাথে বান্দরবান পৌরসভার স্টাফ ডরমেটরির ছোট্ট একটি ঘরে বাস দৃষ্টি প্রতিবন্ধী ইমতিয়াজুল ইসলামের। 11 মাস বয়সে শারীরিক অসুস্থতায় নষ্ট হয়ে যায় তার দুই চোখ। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরেও আর আলো ফেরেনি তার দুই চোখে। দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য সাহস আর মেধাসম্পন্ন ইমতিয়াজুলকে নিয়ে মা বাবার রয়েছে উচ্চ আশা। সেই আশা পূরণে প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন তারা। ভালো রেজাল্ট করছে, আমি খুব খুশি। আমি দোয়া করি আমার ছেলে আরো ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে। সামনে অনেক কিছু করতে চাচ্ছে, যে কম্পিউটার নিয়েও বিভিন্ন কাজ করে, ওগুলো নিয়েও ওর সামনে আগানোরই আছে। পড়ালেখাও যতটুকু করতে চায় আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাচ্ছি। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তির পর নানা অসুবিধায় পড়ে ইমতিয়াজুল। পরে বাধ্য হয়ে বিভাগ পরিবর্তন করতে হয়, চলে যেতে হয় মানবিকে। শ্রুতি লেখক দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 4.61। তবে এখনও ছাড়েননি কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার আশা। আমার স্বপ্ন ছিল আমি কম্পিউটার সায়েন্টিস্ট হব। আমি আশা ছাড়ি নাই, আমার যেটা স্বপ্ন সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে প্রোগ্রামিং শিখে যাচ্ছি। আমার ইনশাল্লাহ স্বপ্ন আছে আমি বিখ্যাত একজন প্রোগ্রামার হব। যদিও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না পেলেও আমার আশা আছে যে আমি কাজ করে যাবো এই ফিল্ডে। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ইমতিয়াজুলের এমন সাফল্যে খুশি তার স্কুল শিক্ষকরা। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে প্রতিদিন স্কুলে হাজির থাকতো। সে একবার পড়লেই সে অনেক কিছু মনে রাখতে পারে। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার মেধা ছিল প্রখর। আমরা দেখেছি তার 4টা ইন্দ্রিয় সচল ছিল। আমরা স্কুলের যারা শিক্ষক ছিল প্রত্যেক শিক্ষকে তাকে সহযোগিতা করেছে, সে ভালো রেজাল্ট করেছে। আমরা ভবিষ্যতে তার যে আশা তা পূরণ হোক।
চোখের রোগ গ্লুকোমা নিয়ে অন্ধত্ব বরণ করলেও উদ্যমী মন দমিয়ে রাখতে পারেনি ইমতিয়াজুলকে। প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে শ্রম। মাছরাঙা নিউজ ডেস্ক। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে। মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর 15টি স্থানে বাঁধে ভাঙন দেখা দেওয়ায় কমপক্ষে 70 থেকে 80টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো প্রায় 30,000 পরিবার পানিবন্দী। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেক পরিবারকে। ফেনী পরশুরাম বাজারে পানি ঢুকে কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে হাঁটু পানি প্রবাহিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি সরে যাওয়ায় খাগড়াছড়ির সাথে সাজেক সড়ক যোগাযোগ শুরু হয়েছে। যশোরের 100 বছরের পুরনো কাঁঠাল হাট বসুন্ধিয়া বাজার। সপ্তাহের শনি ও মঙ্গলবারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আর দর হাঁকডাকে সরগরম থাকে বাজারটি। প্রতি হাটে গড়ে 2 লাখের বেশি কাঁঠাল বিক্রি হয়। হাত বদল হয়ে থাকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে যশোরের উর্বর দোআঁশ মাটিতে উৎপাদিত সুমিষ্ট কাঁঠালের চাহিদা ভালো। কাঁঠাল সংগ্রহের জন্য দেশের নানা প্রান্তে পাইকাররা প্রতি হাটবারে জড়ো হন চিত্রা নদীর পাড়ের বসুন্ধিয়া কাঁঠাল হাটে। স্থানীয় প্রবীণদের তথ্য মতে 100 বছর আগে গড়ে উঠেছিল এই হাট। 27 জুলাই থেকে আবারও পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে জেলার একমাত্র খাজনামুক্ত এ হাটে। প্রচুর মাল আসে হাটে, ঠিক আছে। 2 লাখ প্রায় 2 লাখ 2.5 লাখ কাঁঠাল আসে হাটে। বিভিন্ন জায়গাতে ব্যাপারী আসে, বিভিন্ন জায়গাতে পাইকাররা আসে। এখানের কাঁঠাল হচ্ছে খুব সুস্বাদু, এই জন্য বসুন্ধিয়ার কাঁঠাল। এখানে আছে খাজনা নাই, এখানের খাজনা এক উন্মুক্ত। আমি বাগের আশ্রমগুলো থেকে আসছি। বসুন্ধরা কাঁঠাল খুব ভালো নাম করা কাঁঠাল, খুব বড় সাইজ পাওয়া যাচ্ছে। এদের ব্যাখ্যা আছে, বিভিন্ন জায়গার মাল আপনার মাঝে রৌদ্র ছিল খুব গরমে কারণে কাঁঠাল কম খেয়েছে আর কি। এখন একটু বাজার ভালো। এবছর তাপ প্রবাহের কারণে কাঁঠালের ফলন ভালো হয়নি, তবে দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। দাম ভালো, মোটামুটি স্বাভাবিক দাম, কিন্তু আমরা বিক্রি করতে পারছি। আমাদের হাট মোটামুটি বেচা কিনা ভালো এবং বাইরে থেকে ব্যাপারী আসে। ধরুনের জন্য একটু কাঁঠালটা তুলনামূলক ছোট হয়ে গেছে আর কি। তাও যে দাম আছে অসুবিধা নেই, ইনশাল্লাহ ভালোই আছে। ব্যবসায়ীরা বলছেন চড়া দামে কাঁঠাল কিনে তেমন একটা লাভ করতে পারছেন না তারা। এছাড়া থাকা খাওয়া সহ অন্যান্য ব্যবস্থা না থাকা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় ভোগান্তি ও নানা বিড়ম্বনার কথা জানান পাইকাররা। যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ, এই কারণে আমরা হয়তো আইসা আমাদের অনেক কষ্ট হয়। তার যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ইনশাল্লাহ আমাদের আরো অনেক পাইকার আসতে পারে। আমাদের এখানে দামে কিনতে হচ্ছে মেলা, আমাদের বেচা কিনা একটু অসুবিধা হচ্ছে, যার জন্য এখানে যে থাকবো আবাসিক থাকার একটা ব্যবস্থাও নাই। ওয়াশরুম, যেগুলো আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এখানে একটু অভাব। স্থানীয় কৃষি বিভাগ বলছে কাঁঠালের ফলন বিপর্যয় হলেও এবছর ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। এবছর প্রাথমিক থেকে বৃষ্টি কম হয়েছে আমাদের কাঁঠালের যে আকার একটু ছোট থাকলে পরবর্তী সময় দাম বেশি হওয়ার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে কৃষক এরা কিন্তু কাঁঠাল বিপণন করে বেশি পরিমাণ লাভবান হচ্ছে। আমরা আশাবাদী আগামীতে এই ধরনের ফসলের এরিয়া বৃদ্ধি পাবে। বসুন্ধিয়া কাঁঠাল বাজারের বেচা কেনা এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে পটুয়াখালী জেলার বেশিরভাগ ফসলি জমি কয়েকদিন ধরে পানিতে ডুবে আছে। এতে গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে আমনের বীজতলা। ফলে আসছে আমন মৌসুমে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেশি। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে তলিয়ে আছে আমনের অনেক বীজতলা। গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে চারা। হতাশ হয়ে পড়ছেন চাষিরা। 7 দিন ধরে বৃষ্টি বাদলে আমাদের এই কোলা তলাই আছে। আমরা বীজ পাড়া করছি অনেক টাকা ধার বার করিয়া, আমাদের বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। বীজ ধান পান হালাইতে পারতে আসি না, খুব অভাবে আছি, কষ্টে আছি। পানিতে আমাকে সব ভরপুর হয়ে গেছে। কৃষি অফিস থেকে আমাদের বীজের সাহায্য না করলে আমাদের জমি রোপণ করা সম্ভব না। কৃষকরা জানান এবার কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইরি ও বোরো মৌসুমে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সেই ক্ষতি পুষিয়ে নিতে আষাঢ়ের শুরুতেই আগাম রোপা আমন ধানের বীজতলা তৈরি করেন তারা। সেই বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমন মৌসুমে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা। একবার হইয়া তৃতীয়বার ধান ফালাইছি, সব পচে গেছে বৃষ্টির পানিতে। এখন কি দিয়ে আমি জমি জমি আমার খিলতেহারি ব্যবস্থা বেশি। ব্রিজ করতেছে তারা, ব্রিজের জন্য আমাকে পানি সরাবার জন্য একটা খাল ছিল, খালটা আটকাইয়া তারা ব্রিজ করতেছে, পানি সরতে পারে না, এই জন্য আমাকে বীজ পাড়া নষ্ট হয়ে গেছে। সময় শেষ, ভাদ্র মাস আইছে, এখন যে আমরা কী করবো, এখন জমি কীভাবে কী রুমু বা না রুমু আমার কোনো উপায় নেই স্যার। স্থানীয় কৃষি বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট খুলে দেওয়া সহ কৃষকদের সার্বিক সহযোগিতাও করা হচ্ছে। ইতিমধ্যে পানি অপসারণ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে ৩-৪ দিনের মধ্যে পানি অপসারিত হলে বীজতলার ক্ষতির সম্ভাবনা কম থাকবে। কৃষকদের পরামর্শের জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তৎপর রয়েছে। ৩-৪ দিনের মধ্যেই দ্রুততার সহিত পানি অপসারিত হলে প্রকৃত ক্ষতি নিরূপণ করা যাবে। পটুয়াখালীতে চলতি আমন মৌসুমে ১২,১২০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। আর ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯৫,০০০ হেক্টর জমিতে। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল 11:30টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নেওয়ার জন্য ট্রাকগুলো এসে বন্দরে প্রবেশ করছে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে হিলি স্থলবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। অন্যান্য দিনের নাই পানামা হিলি বন্দরে ভারত থেকে আমদানি রপ্তানি অব্যাহত আছে। অলরেডি 4টি কাঁচামরিচের গাড়ি হিলি স্থল বন্দরে প্রবেশ করেছে। যথারীতি বাংলা গাড়ি হিলিতে প্রবেশ করতেছে। 5 নম্বর গেটে অলরেডি 30টি গাড়ি হিলি স্থল বন্দরে বাংলা গাড়ি প্রবেশও করেছে। আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক অবস্থায় আছে এবং লোড করে 4টি গাড়ি অলরেডি বের হয়ে তাদের গন্তব্যস্থলে চলে গিয়েছে। আমাদের এখানে কোনো প্রকারের এই আন্দোলনের প্রভাব নাই। যথারীতি সবকিছু এখন পর্যন্ত ভালোভাবে চলতেছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। ফেনী, রংপুর, সিলেট, পাবনা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে নিহত 41, আহত অনেকে। সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে সরকারের প্রেস বিজ্ঞপ্তি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।